পার্থ ওদের দিকে তাকালো, তার চোখ আটকালো অর্ণবের ধরে থাকা পুষ্পের ফর্সা হাতের দিকে। নিজের স্ত্রীকে এভাবে কেউ ছুঁয়েছে বলে কি তার কোথাও একটা লাগলো? লাগলো বোধ হয়। নয়তো ওই হাত থেকে চোখ ফেরাতে পারছে না কেন? এত জেদি বা হচ্ছে কেন? মন চাচ্ছে যেখানে অর্ণব ধরেছে ওইখানে সাবান দিয়ে ঘষে ঘষে ধুয়ে ফেলতে। অন্য কেউ কেন ছোবে তাকে? সে কি পারমিশন দিয়েছে কাউকে তার বউকে ছোঁয়ার? অর্ণব পার্থর চাহনি বুঝতে পেরে হাতটা ছেড়ে দিল। আবারও বলল পার্থর উদ্দেশ্যে, আমি আসার সময় বলেছিলাম যে পার্থর সামনে এসব বলিস না, তাও মনে হয় বলেছে। পার্থ চোখ সরিয়ে একবার পুষ্পের মুখের দিকে তাকালো। পুষ্পকে দেখে মনে হচ্ছে তার এসব বিষয়ে কোনো মন নেই। এখানে কি হচ্ছে না হচ্ছে তা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। অর্ণব পুষ্প যে হাতটা ধরেছিল সে হাতটা পার্থ শক্ত করে ধরল, একটানে নিজের পাশে নিয়ে দাঁড় করালো। পুষ্প অবাক হয়ে চোখ দুটো বড় বড় করে চাইল পার্থর মুখের দিকে। সে অর্ণবের দিকে তাকিয়ে এরপর আবার চাইল পার্থর ধরে থাকা হাতের দিকে, যেখানে শক্ত করে ধরে আছে সে। কি হলো? বোধগম্য হলো না। পার্থ এভাবে ওর হাত কেন ধরলো? অর্ণবও ভালোই অবাক হয়েছে। পার্থ যে এভাবে পুষ্পকে টেনে তার পাশে দাঁড় করাবে তা কল্পনাতেও ছিল না তার। পার্থ ওদের চাহনি পাত্তা না দিয়ে অর্ণবকে বলল, অর্ণব, ওকে সরা আমার চোখের সামনে থেকে। তো আমি কি করব বুঝতেই তো পারছিস। অর্ণব সমৃদ্ধিকে বলল, তোকে আগেই বলেছিলাম ওর সামনে আসিস না। দেখ কিভাবে বউয়ের হাত ধরে দাঁড়িয়ে আছে। তুই এখন এখানে দাঁড়িয়ে চেষ্টামি করলে মার খেতে সময় লাগবে না। মেয়ে বলে ছেড়ে দিব না রে, ভাগ এখান থেকে। এবারে ওদের অপমান বেশ গায়ে লাগলো বোধহয় সমৃদ্ধির। চোখে টলটলে জল নিয়ে বলল, ঠিক হলো না, আমাকে ঠকিয়ে ঠিক করি না পার্থ, ঠিক করি না। বলেই এক প্রকার দৌড়ে চলে গেল তাদের সামনে থেকে। অর্ণব ওর যাওয়ার দিকে তাকিয়ে ভ্রুকুসকে বলল, কি বলে এই মেয়ে? তুই কখন ওকে ঠকালে? আসলে ভুলটা আমাদেরই। আমরা যদি তাকে জোর করে ওই হাফ মেন্টালটার সাথে প্রেম না করাইতাম তাহলেই হতো। এদের বলে বিউটি উইদাউট ব্রেনওয়ালা পাবলিক। পার্থ অর্ণবের কোনো কথাই প্রতিক্রিয়া জানালো না। সে পুষ্পকে মুখোমুখি করে বলল, বাসায় চল। এখনো পুষ্পর হাত ধরে আছে সে। পুষ্প সেই হাতটা ছাড়ানোর চেষ্টা করে বলল, ছাড়ুন আমার হাত। আমি বাসায় যাব। হ্যাঁ, তো তোকে বাসায় নিয়ে যাচ্ছি। আমি আমার বাড়ি যাব। আমার বাড়ি তোর বাড়ি হিসেবেই পরিচিত। এখন চল চুপচাপ। মা যেতে বলেছে তোকে, এই জন্যই এখানে এসেছি। পুষ্প জোড়াজুড়ি করেও হাত ছাড়াতে পারছে না। পার্থ শক্ত করে ধরে আছে। পুষ্প আবার বলল, ছাড়ুন আপনি। আমি অর্ণব ভাইয়ের সাথে এসেছি আর তার সাথেই যাব আমি। হ্যাঁ অর্ণব স্যার, বলল। স্যার আমি নিয়ে এসেছি, আমি দিয়ে আসতে পারবো। পার্থ শক্ত চোখে তাকালো তার দিকে, বলল দাঁতে দাঁত চেপে। গাড়ি এনেছিস? গাড়িতে করে একা চলে যা। অর্ণব বলল। না, বাইকে এনেছি। পার্থ দাঁত আরো শক্ত করে চেপে ধরল। চোয়াল ধারালো ব্লেডের মতো তীক্ষ্ণ হয়ে উঠেছে। নিজেকে নিয়ন্ত্রণ করে তীক্ষ্ণ গলায় বলল। এখন বাইক করেই চলে যা, ওকে আমি নিয়ে যেতে পারবো। অর্ণব বলল। ঠিক আছে, তোর বউ তুই নিয়ে যা। প্রিন্সেস তুমি ওর সাথে চলে যাও, কেমন? আমি আসছি। অর্ণব আর দাঁড়ালো না, চলে গেল ওদের একা রেখে। এমনিতেও তার কাজ এখন এই পর্যন্তই ছিল, বাকিটা ওরাই বুঝে নেবে। তার উপর এখানে থাকতেও কষ্ট হচ্ছিল। মানুষ যতই ভালো হোক না কেন, একসময় যাকে মনে রেখেছিল তাকে নিজের হাতে অন্যের করে দেয়াটা বেদনাদায়ক। যে বেদনা অর্ণব খুব করে টের পায়। যদি 1%ও চান্স থাকতো পুষ্পকে নিজের করার, তাহলে এতদিনে অনেক চেষ্টা করতো হয়তো। কিন্তু এখানে চান্স বলতে কোনো শব্দই আসে না, কারণ সে জানে পুষ্প কখনো এটা মানবে না। আর অর্ণবও চায় না ওর আর পার্থর মাঝে বন্ধুত্ব নষ্ট হোক। আর পুষ্পের সাথে বন্ধুত্ব আছে, এটাই অনেক। ওরা দুজন খুশিতে থাকলেই অর্ণব খুশি। সবার ভাগ্যে তো আর সব রকমের সুখ থাকে না। সবাই সুখী হলে দুঃখের মর্ম কেউ বুঝবে না। অর্ণব চলে যেতেই পার্থ পুষ্পের হাত ধরে টানতে টানতে নিয়ে যেতে লাগলো। পুষ্প নিজের কথাই অনড়, সে কিছুতেই পার্থর সাথে যাবে না। অপমানের একটা কথাও ভোলেনি। প্রতিটা কথাই প্রতিনিয়ত গায়ে কাটা দেয়। এমন একটা মানুষের সাথে কখনোই যাবে না সে। তাই বারবার হাত মুচড়ে ছুটতে চাইছে পার্থর হাত থেকে, কিন্তু পারছে না। পার্থকে টানতে টানতে গাড়ির সামনে এনে দাঁড়িয়ে গেল। ধমকে বলে উঠল, থাম। বাইম মাছের মতো এত ছটফট করছিস কেন? গাড়িতে ওঠ। বললাম না আমি যাব না আপনার সাথে। আমি বাসায় গিয়ে বড় আম্মুর সাথে কথা বলে নেব। আপনি যান এখান থেকে। আমি যাব না আপনার সাথে। পার্থর রাগ হলো ভীষণ। দিনে দুপুরে রাস্তার মাঝে তাকে গাড়ির সাথে চেপে ধরল। পুষ্পর দুবাহু শক্ত করে ধরে চেপে আছে গাড়ির সাথে। চোখ নিমিষেই লাল হয়ে উঠেছে। জবা লাল চোখে তাকিয়ে চোয়াল শক্ত করে বলল,
আমার সাথে যাবি না তো কার সাথে যাবি? অর্ণবের সাথে? ও কি হয় তোর? ভুলে যাস না, ও আমার বন্ধু। ওর সাথে তোর ছুক ছুক ভাব দেখলে পা কেটে ঘরে বসিয়ে রাখবো। পুষ্প পার্থর থেকে ছোটার চেষ্টা করে বলল, আপনার মাইন্ড একই রকম আছে, নিচু মন মানসিকতা আপনার। অর্ণব ভাই আমার বড় ভাইয়ের মতো, তাকে বড় ভাইয়ের মতো সম্মান করি আমি, একজন বন্ধুর মতো মনে করি। আপনি তার সাথে আমায় জুড়ে দিলেন। অর্ণব ওর ভাইয়ের মতো শুনে একটু শিথিল হলো পার্থ। পুষ্পর হাত ছেড়ে গাড়ির দরজা খুলে দিল, বলল, হ্যাঁ, আমি নিচু মাইন্ডের। আমাকে ভালো হতে হবে না, তুই ভালো থাকলেই চলবে। চুপচাপ ভালো মানুষের মতো গাড়িতে ওঠ। তোর জন্য যদি মায়ের কিছু হয় পুষ্প, আই সোয়ার আই উইল। কিচ্ছু হবে না বড় আম্মুর, আমি যাব, তবে আমাকে আপনারা কেউ রাখতে পারবেন না ওখানে। আমি থাকবো না আপনার নামের বাড়িতে, শুধু দেখা করে চলে আসবো। কঠোরতার বান ছুড়ে গাড়িতে উঠে বসল সে। আর কোনো কথাই ব্যয় করতে দিল না পার্থকে। পার্থ ঠাস করে গাড়ির দরজাটা লাগিয়ে দিল, গিয়ে ড্রাইভিং সিটে বসে পড়ল। গাড়ি চালু করলো ব্যস্ততার সাথে। চলতে চলতে আস্তে আস্তে রাগ কমে আসলো পার্থর, নরম হয়ে আসলো সে। এই যে পুষ্প তার প্রতিটা কথায় প্রতিবাদ করছে, পার্থর থেকে দূরে যেতে চাইছে। এটাই তার সহ্য হচ্ছে না, কষ্ট হচ্ছে কোথাও। সেটা কি এই মেয়ে জানে? সে তো শুধু দেখছে পার্থর উপরের দিকটা, ভেতরের দিকটা একটু ছেকে দেখেছে। ওখানে যে উথাল পাথাল ঝড় চলছে সেটা কেউ জানে? জানে না। কি করে জানবে? যেখানে পার্থ নিজেই তার অনুভূতি স্বীকার করতে নারাজ, সেখানে পুষ্পর এই সম্পর্কে জানা তো বিলাসিতা। পার্থ পুষ্পের দিকে তাকালো। সে জানালার বাইরে তাকিয়ে আছে। পার্থ গাড়ির গতি কমিয়ে আনলো, গাড়ির বক্স থেকে এক প্যাকেট সিগারেট আর ম্যাচ বের করে আনলো। গাড়ি চালানো অবস্থায় পাকা হাতে সিগারেটটা ধরালো, ম্যাচটা আবার জায়গায় রেখে দিল। একটানে কয়েকটা ধোঁয়া ভেতরে নিয়ে আবার ছেড়ে দিল। বন্ধ গাড়ির আনাচে কানাচে ছড়িয়ে গেল তা। সিগারেটের ধোঁয়ায় পুষ্পের কাশি উঠে গেছে। সে নাকে ওড়না চেপে তাকালো পার্থর দিকে। চোখ মুখ কুঁচকে তাকালো ঠিকই, কিন্তু বলল না কিছু। পুষ্প কাশছে বলে পার্থ গাড়ির গতি আরেকটু কমিয়ে আনলো। ঝুঁকে গিয়ে পুষ্পের জানালার কাজ নামিয়ে দিতে গেল। ঝুঁকে এদিকটায় আসায় একেবারে পুষ্পের গায়ের সাথে মিশে যাওয়ার মতো অবস্থা। সে গাড়ির সিটে আরেকটু চেপে গেল, যাতে ওর শরীরের সাথে কোনো প্রকার ছোঁয়া না লাগে। পার্থ গাড়ির কাজটা নামিয়ে দিয়ে আবারও সোজা হয়ে বসলো, নিজের পাশের কাজও নামিয়ে দিল। দুজনেই নিশ্চুপ। গাড়ির ভেতর শুধু সিগারেটের সাদা ধোঁয়া উড়ে বেড়াচ্ছে। পার্থ হুট করে বলে উঠল, আজ শাড়ি কেন পরিসনি? পুষ্প বোধ হয় এমন একটা প্রশ্ন কখনো আশা করেনি, তাও এত শান্ত কণ্ঠে। একটু আগেই তো কত রুট বিহেভ করছিল, এখন এরকম প্রশ্নে খানিকটা অপ্রস্তুত হয়ে পড়ল। তবু অপ্রস্তুত ভাবটাকে দমিয়ে রেখে বলল, ইচ্ছে হয়নি তাই। পার্থ একই স্বরে বলল। কেন? পুষ্প বোধহয় বিরক্ত হলো, চোখ মুখ কুঁচকে তাকালো পার্থর দিকে। পার্থর সমস্ত মনোযোগ ড্রাইভিংয়ের উপর। পুষ্প বিরক্তি নিয়ে বলল, আপনি এত প্রশ্ন কেন করছেন? আমি আপনার প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। পার্থ পুষ্পর দিকে তাকিয়ে বলল, অবশ্যই বাধ্য। আমার প্রতিটা প্রশ্নের উত্তর দিতে তুই বাধ্য। এখন যা যা প্রশ্ন করব সুন্দর মতো সবগুলোর উত্তর দিবি। অর্ণবের বাইককে করে কেন এসেছিস? পুষ্প অবাক হয়, হঠাৎ এরকম ধরনের প্রশ্ন কেন করছে। অর্ণব ভাইকে নিয়ে ওনার এত সমস্যা কিসের? পুষ্প ভ্রু কুঁচকে বলল, আশ্চর্য, আপনি অর্ণব ভাইকে নিয়ে কেন পড়ে আছেন? তোকে যেটা বলেছি সেটার উত্তর দে। তুই অর্ণবের বাইকে এসেছিস? না, অর্ণব ভাই তো আমার আগে ইউনিভার্সিটিতে এসেছে, আমি কি করে তার সাথে আসব? কথাটা শুনে পার্থ একটু শান্তি অনুভব করলো হয়তো, কিন্তু এই অনুভূতি তার ধরার বাইরে। সে আবারও প্রশ্ন করল, অর্ণবকে নিয়েই কেন ভার্সিটি এলি? প্রিয়কে নিয়ে আসা যেত না? আমি বুঝতে পারছি না, আপনি অর্ণব ভাইতে কেন আটকে আছেন? কারণ আছে তাই আটকে আছি, কারণ ছাড়া তো আর আটকাইনি। তো সেই কারণটা কি? পার্থ কি বলবে এখন? কি কারণে এত প্রশ্ন করছে ওকে নিয়ে? কারণ তো অবশ্যই আছে, কিন্তু সেই কারণটা কি? বুকের উথাল পাতাল ঢেউ? এখন এটা কি আর পুষ্পকে বলা যাবে? কখনোই না। পার্থ গম্ভীর হয়ে বলল। কিছু না। পুষ্প আর ঘাটতে গেল না। দুজন আবার মৌনতা পালন করতে ব্যস্ত হলো, কেউ কিছু বলল না। কিন্তু পুষ্প মনে মনে ভাবছে, হঠাৎ হলোটা কি? এত শান্ত বিহেভ করছে যে। সবসময় খারাপ ব্যবহার করা মানুষজন যখন হুট করে ভালো করে কথা বলে, তখন সেটা মেনে নিতে কষ্ট হয়। মনে হয় কোনো ঘাপলা নিশ্চয়ই আছে।
এতটা অসভ্য মানুষ তো আর এমনি এমনি ভালোভাবে কথা বলবে না, কারণ নিশ্চয়ই আছে। ওই দিন যে মানুষটা এতটা বাজেভাবে অপমান করলো, এখন তাকে দেখে মনে হচ্ছে না এটাই সেই মানুষ। গিরগিটি যেমন মিনিটে মিনিটে রূপ বদলায়, পার্থর দশাও মনে হয় তাই হয়েছে। কিছুটা সময় আবার একইভাবে কাটলো কোনো কথাবার্তা ছাড়া। হঠাৎ পুষ্পর মনেই কিছু প্রশ্নরা হাতছানি দিয়ে উঠল। প্রশ্ন দমিয়ে রাখতে না পেরে বলল। একটা কথা বলি, পার্থ সামনে মনোযোগ রেখেই বলল। হুম। আপনি এখনো সমৃদ্ধিকে ভালোবাসেন তাই না? পার্থ তাকালো পুষ্পের দিক চোখে। পুষ্প তার দিকেই তাকিয়েছিল। চোখাচোখি হলো দুজনের। পার্থ ওর চোখে তাকিয়ে ভাবলো মানুষ বোকা হতে পারে, কিন্তু এতটা বোকা এটা মানা যায় না। পরপর গলা ঝেড়ে বলল। তোর তাই মনে হয়? আমার মনে হওয়া দিয়ে কি আসে যায় বলুন? আমার তো তাই মনে হয়। এছাড়া এর আগেও আপনি বলেছিলেন আপনি বাসেন, কিন্তু আজ আপনি ওনার সাথে এত বাজে ব্যবহার করলেন, তাই বললাম। মানুষ মুখে যা বলে তাই কি সবসময় সত্যি হয়? সেটা সেই মানুষটার ব্যাপার। সে মিথ্যে বলবে না সত্যিটা, সেটা সেই জানে। আমাদের সে যা বলবে আমরা তো তাই বিশ্বাস করব। শুনেছিলাম কেউ কাউকে ভালোবাসলে তার মনের সব খবর সে আপনা আপনি টের পেয়ে যায়, তাকে আলাদা করে কিছু বলতে হয় না। কথা সরাসরি বললে বলবেন, নয়তো বলে দিবেন বলতে ইচ্ছুক নই। প্যাচ লাগাবেন না কথায়। আপনাকে আর বলতে হবে না, যা বোঝার বুঝে নিয়েছি আমি। পার্থ কাঁধ উঁচু করে বলল। ঠিক আছে, বুঝলে তো বুঝলি। এরপর আবার সেই নিস্তব্ধতা। কোনো কথা ছাড়া চলল বাকিটা পথ। এরা সব কথা নিজেদের মনেই চেপে রাখলে মনের কথা একে অপরে বসবে কি করে কে জানে। নিস্তব্ধতায় ঘেরা রুম। আবছা আলো, আবছা অন্ধকার। রুমে শুধু ড্রিম লাইটের আলো জ্বলছে, সাথে ল্যাপটপের হালকা আলো। পার্থ ল্যাপটপে কিছু কাজ করছে। দুদিন পরেই তাদের বড় কনসার্ট আছে, যেটা নিয়েই কাজ করছে। আগের বার ঝামেলা হওয়ায় এবার সিকিউরিটি টাইট করে রাখছে। যাদের আগের বারের ঝামেলার কেসে জেলে নেওয়া হয়েছিল তাদের জামিন হয়ে গেছে। ওরা আবার যে কিছু করবে না তার কোনো গ্যারান্টি নেই। বিশেষ করে রক রাইডার্সদের লিডার রাজীব, ছেলেটা হাত ধুয়ে পিছিয়ে পড়েছে তাদের জনপ্রিয়তায়। নিজেদের এগিয়ে নিয়ে যেতে পারেনি, এজন্য তাদের জনপ্রিয়তা নষ্ট করতে চাইছে। আবার ভার্সিটি লাইফেও তাদের মাঝে ছিল হাড্ডাহাড্ডি লড়াই। এবার আর ছেড়ে দেবে না পার্থ। এবারের ফাংশনে যদি কোনো রকম ব্যাঘাত সৃষ্টি করে তাহলে তাকে পার্মানেন্টলি জেলে দেওয়ার ব্যবস্থা করবে সে। ল্যাপটপে কিছু কাজ করার পর আর মন টিকল না তার, বন্ধ করে রেখে দিল সাইডে। এদিকে ফোনে শুধু মেসেজের টুংটাং শব্দ আসে। পার্থ ফোনটা হাতে নিয়ে দেখল ওদের হোয়াটসঅ্যাপ গ্রুপে হৃদয়রা সকলে কথা বলছে। পার্থ ল্যাপটপ হাতে নেওয়ার আগে দেখে গেছে ওরা কথা বলছে, এখনো বলেই যাচ্ছে। পার্থ কাউচে গা এলিয়ে ঢুকলো চ্যাটে। সেখানে পার্থকে নিয়ে গসিপ চলছে। হৃদয় বলছে, শালা কি আদৌ পুরুষ? বউ বাপের বাড়ি রেখে আসছে 15 দিন হলো, তাও বউয়ের প্রতি কোনো মায়া নেই। আরে ভাই, রাতের পেনিক সামলাতে না পেরেও তো বউয়ের কাছে ছুটে যাওয়া যায় নাকি? আমি বাবা বিয়ের পর এতদিন বউ ছাড়া কিছুতেই থাকতে পারবো না। সবাই হাহা রিয়েক্ট দিল হৃদয়ের মেসেজে। পার্থ বলল, এই জন্যই তুই হৃদয়ে, আমি প্রার্থ। কিরে ভাই, তুই কখন এলি? আগে বলবি না? অর্ণব বলল, পার্থ, কার্তিকদের বিয়ে তো সামনে রবিবারে, প্রিন্সেসকে কেন আনছিস না? কার্তিকও বলল, হ্যাঁ, প্রার্থ পুষ্পকে ছাড়া কিন্তু তুই বিয়েতেই আসতে পারবি না। সুস্মিতা বারবার বলেছে পার্থ যেন পুষ্পকে নিয়ে আসে। ও তো একবারও পুষ্পকে দেখেনি তোদের বিয়ের পর। বিয়েতে না আনতে পারলে আমাকে বকবে। রকি বলল, ওই নমুনাটাও আসবে নাকি আবার তোদের বিয়েতে? ও তো আবার পুষ্মিতার ভালো বন্ধু। কার্তিক বলল, না, সমৃদ্ধির সাথে এখন সুস্মিতার তেমন কোনো সম্পর্কও নেই। আমি ওকে বলেছিলাম সমৃদ্ধকে যেন না ডাকে বিয়েতে, ও বলেছে বলবে না। রকি বলল। তাহলে ঠিক আছে। সমৃদ্ধি আর সুস্মিতাও ছিল পার্থদের ব্যাচের। কার্তিকের তখন সুস্মিতার সাথে মাখো মাখো প্রেম। বলতে গেলে ওদের গ্রুপে সবাই তখন প্রেম করে। হৃদয় তো কলেজ লাইফ থেকেই মেয়েবাজিতে এক্সপার্ট। রকিরও হৃদয়ের মতো অবস্থা। অর্ণব 3টে প্রেম করলো, কিন্তু 3টাই 3 মাসের বেশি টিকতে পারেনি। কার্তিক তখন মজে ছিল সুস্মিতাতে। দুজনেই সনাতন ধর্মাবলম্বী। সুস্মিতার বেস্ট ফ্রেন্ড ছিল সমৃদ্ধি। সমৃদ্ধি যে পার্থকে পছন্দ করত সেটা জানতো সবাই। পার্থ নিজেও জানতো, তবে এ নিয়ে কখনো মাথা ঘামায়নি।
কিন্তু তার স্ত্রীপাকা বন্ধুগুলো আছে না, সবাই প্রেম করছে, পার্থ করবে না, এটা তো খারাপ দেখায়। ইনিয়ে বিনিয়ে ঢুকিয়ে দিল দুজনকে প্রেমের মাঝে। সমৃদ্ধিও দেখতে সুন্দরী এবং ভদ্র টাইপ ছিল তখন। সে প্রেম চলল 1.5 বছরের মতো। মাঝে কয়েকবার ব্রেকআপ হতো, আবার সমৃদ্ধি বুঝিয়ে শুনিয়ে সব ঠিক করে নিত। তখন পার্থর কাছে কিছুই নেই। বাবা মারা গেল, বিজনেস ডাউন হয়ে গেল। পার্থ তো সেখানে কখনো হাতও লাগাবে না, তার ভালো লাগে না বিজনেস করা। তখন ব্যবসার হাল পুরোপুরি পড়ল আশরাফ সাহেবের ওপর। পার্থ তখন বেকার, ভার্সিটি আসে যায় এই আর কি। সমৃদ্ধির পেছনে অত টাকাও খরচ করে না। তখনই সে পায় রাতুল নামের হাইফাই ক্লাসের ছেলেকে, বাবার অঢেল টাকা। সমৃদ্ধি সুন্দরী হওয়ায় তাকে একবার প্রপোজ করেছিল, ওই একবারেই সে রাজি হয়ে যায়। ভুলে যায় 1.5 বছরের সম্পর্কের কথা। তখনও পার্থ কিছু জানতো না, কারণ পার্থর সাথে সম্পর্ক থাকাকালীন সে রাতুলের সাথে ডেট করত, মানে ডাবল টাইমিং। একুলও চাই তার, ওকুলও চাই। পার্থ এসব জানতে পেরে সাথে সাথে ছেড়ে দেয় তাকে। যার কাছে সম্পর্কের থেকে টাকার মূল্য বেশি, সে অন্তত পার্থর আপন মানুষ হতে পারে না। বন্ধুদের মাঝে বেশ অনেকক্ষণ আড্ডা দেওয়া হলো। অর্ণব পার্থকে জানানোর জন্য বলল, আচ্ছা পার্থ, প্রিন্সেসকে তুই আনতে যাবি নাকি আমি গিয়ে সোজা বিয়ের দিন নিয়ে আসবো কার্তিকদের ওখানে? পার্থ শুধু বলল, প্রয়োজন নেই, আমি আছি। ব্যাস, আর কিছু বলল না, বলতে দিলও না। গ্রুপ থেকে বেরিয়ে এলো, টেবিলের ওপর ছুঁড়ে মারল ফোনটা। মাথা এলিয়ে চোখ বুজে রইল, বুকের ভেতর ড্রিম ড্রিম করছে। অশান্তি অশান্তি লাগছে। যে শান্তির জন্য তাকে তাড়িয়ে দিল বাড়ি থেকে, সে শান্তিটা পেল না পার্থ, উল্টো অশান্তি হচ্ছে। ফাঁকা ফাঁকা লাগছে সব। কালকে তো পার্থর নিজেকে পাগল মনে হয়েছে। রাতে ঘরে ফিরলে মনে হয়েছে পুষ্প ঘরে আছে, জানালার পাশে দাঁড়িয়ে আছে। সে ধীর পায়ে গিয়ে যেই ছুতে গেছে তাকে অমনি সব হাওয়া হয়ে গেছে। হ্যালুসিনেশন কোনো পর্যায়ে চলে গেলে লোকে এরকমটা দেখে। ওই দিন পুষ্পকে বাড়িতে আনতে তো পেরেছিল, কিন্তু বাড়িতে রাখতে পারেনি। মায়ের সাথে কথা বলে তাকে পরীক্ষার বুঝ দিয়ে চলে গেছে আবার। সেই যে সেদিনই দেখেছে তাকে। তারপরে কতগুলো দিন চলে গেল, না আছে পুষ্পর দেখা, না কোনো কল। আগে তো এমন হয়নি। সে তো চেয়েছিল পুষ্প চলে যাক জীবন থেকে। তাহলে এখন এত কষ্ট হচ্ছে কেন? এই অনুভূতির নাম কি? পার্থর আর ভালো লাগছে না এসব। এই কদিনেই মেয়েটা কেমন জাদু করে রেখে গেছে। এমন কোনো সময় নেই যখন তাকে মনে পড়ে না, যেন অভ্যাসে পরিণত হয়ে গেছে সে। প্রতিবার যখন পুষ্পকে খুব করে মনে পড়ে, তখনই লেগে যায় ভেতরের দ্বন্দ্ব। মস্তিষ্ক আর মনের দোলাজলে নিজেকে পাগল মনে হয়। মন বলে এক কথা, মস্তিষ্ক বলে আরেক কথা। জমা হয় হাজার হাজার প্রশ্ন, যেগুলোর একটা উত্তরও তার কাছে নেই। এই যে বুকের ভেতর কেমন করছে, খালি খালি লাগছে সব। এগুলো কেন হচ্ছে? ইচ্ছে করছে পুষ্পকে নিজের চোখের সামনে বসিয়ে রাখতে, তারপর চোখে চোখ রেখে জিজ্ঞেস করতে কেন হচ্ছে এমন। পুষ্পরও কি এমন লাগে পার্থর জন্য? এটাকে কি ভালোবাসা বলে নাকি অন্য কিছু? আর ভাবতে পারল না ছেলেটা। চট করে উঠে দাঁড়ালো, ফোনটা হাতে তুলে দেখলো ঘড়িতে রাত প্রায় 10টা। আগে পিছে কোনো কিছু না ভেবে গাড়ির চাবি হাতে বেরিয়ে গেল রুম থেকে। ঘড়িতে রাত তখন 10:30। পার্থ এসে পৌঁছালো পুষ্পদের বাড়ির সামনে। গাড়ি একপাশে পার্ক করে এসে দরজার সামনে দাঁড়ালো। মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে কলিং বেলে চাপ দিল। বেশ কিছুক্ষণ পর দরজা খুলে দিলেন পূর্ণতা বেগম। হয়তো শুয়ে পড়েছিল তারা, ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল। আর তখনই বেল বেজে ওঠে। পার্থকে বাইরে দেখে ভদ্রমহিলা অবাক হয়। অবাকের রেশ নিয়েই বলে, পার্থ তুই এত রাতে এলে, সব ঠিক আছে? পার্থ স্বাভাবিক স্বরে বলল, সব ঠিক আছে ছোট মা। পুষ্প কোথায়? ও তো ঘরে। এত রাতে আসলে কিছু হয়নি তো? সত্যি করে বল, তোর আঙ্কেল কি যেন বললো তোদের মাঝে নাকি কি হয়েছে? সব ঠিক আছে তো সত্যি? ছোট মা, এখানে দাঁড়িয়ে কথা বলবো না ভেতরে ঢুকবো? হ্যাঁ হ্যাঁ, আয় বাবা ভেতরে আয়। পার্থ ভেতরে ঢুকলো। প্রত্যয় সাহেব নিজেদের ঘরে ছিল। পার্থর শব্দ পেয়ে বেরিয়ে এলো। সামনাসামনি দাঁড়াতেই পার্থ সালাম দিল তাকে। সে সালামের উত্তর নিয়ে গম্ভীর গলায় বলল, তুমি এত রাতে এখানে কি করছো? আর্জেন্ট কাজ ছিল আঙ্কেল। পুষ্প কোথায়? কেন, ওকে দিয়ে তোমার কি কাজ? পার্থ সৌজন্যতার স্বরূপ হেসে বলল, সেটা আপনাকে এখন বলতে পারছি না, আমাদের ব্যক্তিগত বিষয় আর কি। নিশ্চয়ই বুঝতে পারছেন কি বলতে চাইছি। ভদ্রলোক একটু কেসে সরাসরি বলল, তুমি তো আমার মেয়েকে স্ত্রী হিসাবে মানো না, তাহলে কিসের ব্যক্তিগত? আমি আপনাকে বলেছিলাম বুঝিয়ে এ কথা। সে তো দিব্যি আমার বউ হয়ে ঘুরছে। বাধা দিয়েছি কখনো? আমার মনে হয় না আবার আর আমার বউয়ের মাঝকার বিষয়ে নিয়ে আপনার কথা বলা উচিত।
জামাই শ্বশুরের নীরব যুদ্ধ চলছে। আগে থেকেই তাদের দুজনের কম বনে সবসময় একটা নীরব যুদ্ধ চলে দুজনের মাঝে। পূর্ণতা বেগম বিষয়টা বুঝতে পেরে স্বামীকে উদ্দেশ্য করে বলল, তুমি থামো তো, ও এসেছে মাত্র, তুমি শুধু প্রশ্ন করেই যাচ্ছ। যেতে দাও ওকে পুষ্পর কাছে, কাজ তো থাকতেই পারে। প্রার্থ বাবা, তুই উপরে যা, পুষ্প রুমেই আছে। পার্থ আর থামল না, হেঁটে উপরে চলে গেল। প্রত্যয় সাহেব চোখ মুখ আধার করে বলল, তোমার বোন গো 1 নম্বরের বেয়ারা একটা ছেলে। তিনি ফুঁসে উঠলেন, কেন? আমার বোনপো তোমার কি করলো? তুমি তো আসার পর থেকে আজব আজব প্রশ্ন করে যাচ্ছ। এখনও শুধু আমার বোনপো না, তোমার মেয়ের জামাইও। এখন তোমার এমন ব্যবহার শোভা পায় না। পূর্ণতা হনহন করে হেঁটে চলে গেল রুমে। ভদ্রলোক হেরে যাওয়ার মতো তপ্ত শ্বাস ফেলে নিজেও চলে গেল। পার্থ শেষ সিঁড়িতে ওঠার সময় দেখা হলো প্রিয়ার সাথে। প্রিয়া নিচেই নামছিল বোধহয়। পার্থকে নিজের সামনে দেখে অবাক চোখে তাকালো। সন্ধিহান গলায় বলল, প্রার্থ ভাই, তুমি এখানে? কিছু হয়েছে? পার্থ স্বভাবতই বলল, না। তাহলে তুমি এখানে এত রাতে? তোর বুবু কোথায়? বুবু তো ঘরেই। কিছু হয়েছে? হঠাৎ এত বুবুর খোঁজ করছো? বুবুকে নিয়ে এসেছো? হুম। প্রিয়া উৎফুল্লতায় বলে উঠল, কি সত্যি তোমাদের মাঝে সব ঠিক হয়ে গেছে? না সর, তুই যেতে দে। প্রিয়া জায়গা করে দিল, বলল, আচ্ছা যাও, সব ঠিক করে নিও। হ্যাঁ, বউকে আর কষ্ট দিও না। প্রিয়া যেতে নিলে পার্থ ডেকে উঠল ওকে, গম্ভীর স্বরে শোধালো। প্রিয়, প্রিয়া থেমে বলল, হুম। অন্তুর সাথে কথা হয়েছে তোর? প্রিয়ার মুখে নিমিষেই আধার নেমে এলো। মুখ আমাবস্যার অমানিসায় ঢেকে গেল মুহূর্তেই। বলল, না, আমি কথা বলি না ওর সাথে। কেন? পার্থর স্বর গম্ভীর থেকে গম্ভীর হচ্ছে। প্রিয়া ঘাবড়ে যায় তাতে। আমতা আমতা করে বলল, ও তোমার কাছে আমার নামে বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলেছে। পার্থ ভ্রু উঁচিয়ে বলল, ও কখন কি বললো আমার কাছে? বলেছে আমার আর হৃদয় ভাইকে নিয়ে বলেনি কিছু। না তো। প্রিয়া ঢোক গিলে বলে রয়েস হয়ে, ওই যে তুমি যে বলে হৃদয় ভাইয়ের থেকে দূরে থাকতে। তো আমি কিসের জন্য দূরে থাকতে বলেছি তুই কি করে জানলি? না মানে তুমি বললে তাই ভাবলাম অন্ধ ভাইয়া বুঝি বানিয়ে কিছু বলেছে তোমাকে। অন্তুকে আমাকে কিছু বলতে হবে কেন? আমি কি অন্ধ? আমার চোখের সামনে কি কি হয় আমি বুঝি না? হৃদয় তোর জন্য ঠিক নয়, দূরে থাকবি ওর থেকে। কেন? এক বুক সাহস নিয়ে জিজ্ঞেস করলো প্রশ্নটা। যেখানে পার্থ হাতে নাতে ওকে ধরে ফেলেছে সেখানে ওর আর এগুলো বলার সাহস থাকবে না, তবুও মনে সাহস জুগিয়ে প্রশ্নটুকু করল। পার্থ চোখ বুজে কপালে 2 আঙ্গুল ঘষে শান্ত গলায় বলে, তোদের 2 বোনের নজরে কি আমার বন্ধুদের ছাড়া আর কাউকে পড়ে না? আর তুই, তোর সাহস বেশি বেড়ে যাচ্ছে না? আমি যেটা বলেছি সেটা চুপচাপ শুনবি। বাড়তি কথা আমার পছন্দ না। ফের যদি তোকে হৃদয় নিয়ে মাথামাতি করতে দেখি তাহলে পড়ালেখা সব বন্ধ করে দেব। টাকলা বুড়োর সাথে বিয়ে দিয়ে দেব, তারপর করিস সংসার। প্রিয়াকে ওয়ার্ন করেই চলে গেল সামনে থেকে। প্রিয়া পার্থর যাওয়ার দিকে তাকিয়ে ঠোঁট উল্টে কেঁদে দিল। প্রেম হওয়ার আগে সবকিছু শেষ করে দিল তার ভাই। আরও কত কি বলে গেল। প্রিয়া কান্না করা ছাড়া আর কিছুই উপায় পাচ্ছে না। বুক ফুঁড়ে শুধু কান্নাই আসে। পার্থ পুষ্পের দরজার সামনে এসে দাঁড়িয়ে রইল। দরজাটা হাট করে খোলা। এতক্ষণ ঠিকই ছিল, কিন্তু দরজার সামনে এসে হার্টবিট বেড়ে গেল। ভেতরে এক প্রকার যুদ্ধ চলছে যেন। খোলা দরজাটা হাত দিয়ে ঠেলে আরেকটু খুলে দিল। দরজাটা খুলতেই নজরে এলো পুষ্প। পুষ্প খাটে উপর হয়ে শুয়ে আছে, সামনে বই রাখা, পা দুটো সামনে দুলছে। আজ আবার সেই শাড়ি পরেছে। পা দোলানোতে শাড়ি উঠে ফর্সা পায়ের কিছুটা অংশ দৃশ্যমান। তার পাশেই সুন্দর করে ভদ্র হয়ে বসে আছে এলাচি। পুষ্প বই পড়ছে আর এলাচির সাথে টুকটাক কথা বলছে। অনেকদিন পর আবার পুষ্পকে দেখায় ভেতরে একটু শান্তি অনুভব হলো কি? হয়তো হলো। বেড়ে যাওয়া হৃদযন্ত্রের গতি ক্রমশই কমে আসে। ভেতরে ঢিপ ঢিপ আওয়াজ নিজের কানে এসেও লাগছে। গলা শুকিয়ে মরুভূমি হয়ে গেছে। দুটো ঢোক গিলে গলাটা ভিজিয়ে নিল আগে। তামাকের আগুনে পড়া ঠোঁট দুটো নাড়িয়ে ডাকলো তাকে। ফুল। পুষ্পর বক্ষস্থল ধক করে ওঠে। তড়িৎ গতিতে উঠে বসে। দরজার পানে তাকিয়ে দেখে পার্থ দাঁড়িয়ে। পার্থ মুখ ফসকিয়ে বেরিয়ে যাওয়া শব্দটা শুনে নিজেই আটকে উঠল। পরপর নিজেকে স্বাভাবিক করে গাম্ভীর্যতা ফিরিয়ে আনলো। একটু কেসে বলল, পুষ্প। পুষ্প অবাক লোচনে তাকিয়ে আছে তার দিকে। ও শুনেছে পার্থ ফুল বলেছে, কিন্তু বিশ্বাস হচ্ছে না। পার্থ যে এখানে দাঁড়িয়ে তাও বিশ্বাস করতে চাইছে না। তড়িঘড়ি করে উঠে দাঁড়ালো সে। পুষ্প কিছু বলবে তার আগে পার্থ বলল, কণ্ঠ তার শান্ত, তুষারে জমা 1 খণ্ড বরফের ন্যায় শীতল তার স্বর। বাড়িতে চল। পুষ্প ভ্রুদয়ের মাঝে সন্ধি ঘটিয়ে বলল। মানে? পার্থ ভনিতাহীন জবাব দেয়, বাড়িতে চল। বাড়ি যাব মানে কি? আপনি এইখানে কেন? কি চাই আপনার? কেন এসেছেন?
পার্থর শান্ত মূর্তি ক্রমশই বদলে যাচ্ছে, বলল রাগত স্বরে। তোকে নিতে এসেছি, বাড়িতে চল, ব্যাগ গোছা। পুষ্প বুঝল না পার্থ এরকমটা কেন বলছে, তাই প্রশ্ন করল। হঠাৎ আপনি কেন আমাকে বাড়ি নিয়ে যেতে চাইছেন? আপনি তো নিজে আমাকে বাড়ি থেকে চলে যেতে বলেছিলেন। এই মেয়েকে এখন কি করে বোঝাবে সে কেন নিতে এসেছে সেটা নিজেও জানে না। হৃদয় মাঝে অশান্তির ঝড় ঝলছিল, সে ঝড় দমন করতে এখানে আসা। সেটা হয়েছেও বোধহয়। এই যে এখানে এসে ভেতরে কেমন শান্তি অনুভব করছিল, কিন্তু পুষ্পর অতিরিক্ত প্রশ্নের রাগ হচ্ছে। পার্থ আদেশ স্বরূপ বলল। আমি তাড়িয়েছি, এখন আমি নিয়ে যেতে চাইছি, চল বের হ। পুষ্প বাঁকা হাসে, হেয়ালি গলায় বলে। আপনার কি মনে হয় আমি কাঠের পুতুল? যখন চাবি যেই দিকে ঘুরাবেন আমি সেই দিকে ঘুরে যাব? পার্থ হয়তো তাই ভেবেছিল ওকে যেতে বললে বুঝি সত্যিই চলে যাবে তার সাথে, কিন্তু পুষ্পর ভাবমূর্তি দেখে অন্য কিছু মনে হচ্ছে। পার্থ স্বাভাবিকভাবেই বলল। তুই কি যাবি আমার সাথে? কখনোই না। ওই দিনের করা অপমানের একটা কথাও ভুলিনি আমি। প্রতিটা কথা গায়ে এখনো হুল ফোটায় আমার। পুষ্প ভালোবাসার কাঙালি ছিল, এখন সে ভালোবাসার কাঙালি নয়। পার্থ শক্ত হাতের থাবায় আঁকড়ে ধরে পুষ্পের বাহু একটানে নিজের কাছে নিয়ে আসে। টাল সামলাতে না পেরে বাড়ি খায় পার্থের প্রশস্ত বুকে। পার্থ দুহাতে ওকে সোজা করে, রক্তাভ চোখে তাকিয়ে রাগে ফুঁসতে ফুঁসতে বলে। এখন নয় কেন? এখন অন্য কেউ এসেছে জীবনে? তোর তো আবার প্রেম তৃষ্ণায় ভোগার কথা ছিল, তাহলে কি হলো? মিটে গেছে তৃষ্ণা? কাকে দিয়ে মিটিয়েছিস? পার্থর এমন ব্যবহারে বেচারি এলাচিও ভয় পেয়ে যায়। নিজের মালকিনকে এভাবে দেখে শব্দ করে ডেকে ওঠে। পুষ্প পার্থর হাতে ছাড়াতে চায় কিন্তু পারে না। পার্থ তাকে আরও চেপে ধরে। পুষ্প এবার নিজের তরফ থেকে সাফাই গাইতে চাইল না, পার্থর ভাষাই বলল তাকে। যাকে ইচ্ছে তাকে দিয়ে মেটাবো? আপনার কোথায় সমস্যা? আমি তো চলে এসেছি, আপনাকে ছেড়ে মুক্ত করে দিয়েছি, তাহলে এখনো কেন আমায় নিয়ে মাথা ব্যথা আপনার? পার্থ ওকে টেনে আরও কাছে নিয়ে আসে, রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে চেঁচিয়ে ওঠে। হ্যাঁ, মাথা ব্যথা আমার, তোকে নিয়েই মাথা ব্যথা। শুধু তাই নয়, সবখানে ব্যথা আমার। এখানেও ব্যথা করে আমার। কেন করে বল? কেন করে এমন ব্যথা? রাগে বিছানায় ছুঁড়ে মারে পুষ্পকে। আর কোনো বাক্য ব্যয় করল না, প্রশ্ন করল তবে উত্তরের আশায় রইল না। ওকে রেখেই হনহন করে বেরিয়ে গেল রুম থেকে। পুষ্প বিছানায় বসে স্তব্ধ হয়ে তাকিয়ে রয় পার্থের যাওয়ার পথে। বিমূঢ় হয়ে ওভাবেই বসে রইল কিয়ৎক্ষণ, চোখে আবছা জল। পার্থর কথাগুলো এখনও কানে ঝংকার তুলছে। কি বলে গেল সে? ব্যথা করে বুকে? কেন করে? বক্ষপটে তো পুষ্পরও ভীষণ ব্যথা, সেটা তো তার ভালোবাসার জন্য। কিন্তু পার্থর, তার বক্ষপাজরে কিসের ব্যথা? পার্থ ক্ষিপ্ত গতিতে নিচে নামছে। পূর্ণতা তার নামার শব্দ পেয়ে বেরিয়ে এলো রুম থেকে। ততক্ষণে পার্থ ড্রয়িং রুম পেরিয়ে সদর দরজার কাছে পৌঁছে গেছে প্রায়। তিনি পেছন থেকেই হাঁক ছুঁলেন। পার্থ, কোথায় যাচ্ছিস? কিছু খেয়ে যা বাবা। কিছু কে শোনে কার কথা? সে তার নিজের মতো করে চলে গেল এখান থেকে। পূর্ণিমার মাথায় ঢুকলো না হঠাৎ হলোটা কি? এক্ষুনি তো আসলো, আবার এক্ষুনি চলে যাচ্ছে। গভীর অমানিসায় ঢাকার রাস্তা। দূরে থাকা নিয়ন বাতির আলো খুব একটা কাজে দিচ্ছে না, অন্ধকারই হয়ে আছে জায়গাটা। রাস্তার মাঝেই একটা কালো গাড়ি দাঁড় করে রাখা। গাড়ির ভেতরে পার্থ বসা, সিটে মাথা এলিয়ে দু চোখ বুজে আছে। এতক্ষণের রাগত মেজাজটা আপনা আপনি শান্ত হয়ে আসে। এখন রাগ বর্তাচ্ছে গিয়ে নিজের ওপর। একদণ্ড রাগ ছাড়া কাটাতে পারে না। কথায় কথায় ছ্যাত করে ওঠে। কি দরকার ছিল পুষ্পের সাথে এমন ব্যবহার করার? সুন্দর মতো বললেই তো হতো। সম্পর্ক আরও বিগড়ে দিল। এখন বুকের মাঝে যে কি নিদারুণ ব্যথা হচ্ছে তার সহজেই বুঝে আসে তার। পুষ্পর ইগনোরেন্স হয়তো বেশি কষ্ট দিচ্ছে। আজ মনে হচ্ছে পুষ্পর জায়গায় ও নিজে দাঁড়িয়ে আছে। সব কেমন বিষাদময় লাগছে। পুড়ে যাচ্ছে ভেতরের সব কিছু। এই পোড়া অনুভূতির কি নাম দেয়া যায়? ভালোবাসা? নিজের ভাবনাতেই আটকে উঠল ছেলেটা। বরাবরের মতো এড়িয়ে যেতে চাইলেও অনুভূতির দাবানো কিন্তু পাইল না। ভেতরে একই সুর বেজে যাচ্ছে কেন বারবার? স্নিগ্ধ সকালের ঝলমলে রোদ, সোনালি সূর্য শিখা সরাসরি এসে পড়ছে ছাদের উপর। হালকা রোদে মিষ্টি বাতাসের মাঝে ছাদের কার্নিশ ঘেঁষে দাঁড়িয়ে আছে পার্থ। হাতে আধপোড়া সিগারেট, চুলগুলো অগোছালো হয়ে পড়ে আছে কপাল জুড়ে। সূর্যের সোনালি রোশনিতে বন্যি শিখার ন্যায় জলজল করছে কালো চুলগুলো। চোখ দুটো
আনমনে পড়ে আছে অদূরের রাস্তার পাড়ে। সেখানে দুটো নেড়ি কুকুর একবার ঝগড়া করছে, একে অপরের ওপর ঘেউ ঘেউ করে উঠছে, তো আবার মিশে যাচ্ছে দুজন। একে অপরের শরীরে ঘ্রাণ নিচ্ছে, জিভ দিয়ে লেহন করছে। পার্থর সকল মনোযোগ সেই প্রাণী দুটির উপর। হঠাৎ ছাদের দরজার কাছে এসে ভেসে এলো অন্তর আওয়াজ। অন্তর ডেকে বলছে, পার্থ ভাই, নিচে বড় মা তোমাকে ডাকছে। পার্থ আস্তে ধীরে পেছনে ঘুরল। সিগারেটটাও প্রায় শেষের পথে। জ্বলন্ত সিগারেটে আরও একটা টান দিল, সেটাকে ফেলে পায়ের নিচে পিষে ফেলল। মুখ থেকে এক গাদা ধোঁয়া উড়িয়ে দিল আকাশে। নিকোটিনের সেই সাদা ধোঁয়া মিলিয়ে গেল হাওয়ায়। সে গম্ভীর স্বরে ছোট্ট করে ডাকলো অন্তকে, বলল, এদিকে আয়। অন্ত দরজাতেই দাঁড়িয়েছিল। ছেলেটা ইদানিং একেবারে চুপচাপ হয়ে গেছে। চোখ মুখের দিকে তাকানো যায় না, যেন এ বয়সেই ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে গেছে। ভাইয়ের আদেশ শুনে চটপট এগিয়ে এলো পার্থর কাছে। সামনে গিয়ে দাঁড়াতেই পার্থ প্রশ্ন করলো তাকে। ভালোবাসা কিরে অন্তু? ছেলেটা ঘাবড়ে যায় পার্থর এমন কথায়। হঠাৎ এমন প্রশ্ন কেন করলো? সে চশমাটা টেনে নিচের দিকে তাকিয়ে বলল, আমি কি করে বলবো ভাই?